আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমার ক্লাস হলো বিবিএ ফোর্থ ইয়ারের সাথে কোর্স অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। আমি গভর্নমেন্টাল অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন ফান্ড অ্যাকাউন্টিং সম্পর্কে আমরা ধারণা নিচ্ছিলাম। আমি লাস্ট যে টপিকটা পড়াচ্ছিলাম সেটা হলো ডেট সার্ভিস ফান্ড। তাহলে ডেট সার্ভিস ফান্ডে আমরা আজকে তৃতীয় ক্লাসে আছি, এটা আমার থার্ড ক্লাস। ডেট সার্ভিস ফান্ডে আমরা টার্ম বন্ড এবং সিরিয়াল বন্ডের মাধ্যমে, বন্ডের বিভিন্ন ট্রানজ্যাকশনের মাধ্যমে ডেট সার্ভিস ফান্ডের যে অ্যাকাউন্টিং রেকর্ডিং প্রসিডিওর, এটা আমরা শেখার চেষ্টা করেছি। আজকে আমরা যেটা শিখবো, দেখো এখানে আমি লিস্টে দিয়েছি ডেট সার্ভিস অ্যাকাউন্টিং ফর স্পেশাল অ্যাসেসমেন্টের, ইউজ অফ ডেট সার্ভিস ফান্ড টু রেকর্ড ক্যাপিটাল লিজ পেমেন্ট, এছাড়াও আছে অ্যাকাউন্টিং ফর ডেট রিফান্ডিং আর অ্যাডভান্স রিফান্ডিং অফ ডেট। ঠিক আছে, তাহলে এই চারটা বিষয় আজকে আমরা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে প্রথমেই আসো ডেট সার্ভিস অ্যাকাউন্টিং ফর স্পেশাল অ্যাসেসমেন্টের। তোমাদের স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ডের কথা নিশ্চয়ই খেয়াল আছে। আমাদের ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বন্ডের মাধ্যমে ফাইন্যান্সিং হচ্ছে, অথবা স্পেশাল অ্যাসেসমেন্ট মানে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে যদি কোনো পাবলিকের বেনিফিটের জন্য কোনো ক্যাপিটাল প্রজেক্ট গঠিত হয়, ক্রিয়েটেড হয়, তাহলে সেই পার্টিকুলার এরিয়ার যে জনগণ আছে, পাবলিক আছে, তাদের কাছ থেকেই লেভির মাধ্যমে এই ফান্ডিংটা তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখে নিয়ে আসো যে আমাদের ক্যাপিটাল প্রজেক্ট ফাইন্যান্স বা স্পেশাল অ্যাসেসমেন্টে কি বলা হয়েছিল। এখানে বলা হয়েছিল যে স্পেশাল অ্যাসেসমেন্ট ইজ এ কম্পালসারি লেভি মেড এগেনস্ট সার্টেন প্রপার্টি, কোনো একটা নির্দিষ্ট প্রপার্টির এগেনস্টে এই স্পেশাল অ্যাসেসমেন্ট এটা তৈরি করা হয়। এবং এখানে পাবলিক অথবা পার্টিকুলার বেনিফিশিয়ারি একটা গ্রুপ আছে, এবং এগেনস্ট উইচ দ্য স্পেশাল অ্যাসেসমেন্ট ইজ লেভি, এবং যাদের বেনিফিটের হচ্ছে এই ক্যাপিটাল প্রজেক্ট থেকে, তাদের কাছ থেকেই কিন্তু স্পেশাল অ্যাসেসমেন্ট লেভি করা হচ্ছে। ঠিক আছে, আরেকটা বলা হয়েছে মেজরিটি অফ দ্য ওনার, যাদের প্রপার্টিটা ইউজ করে ক্যাপিটাল প্রজেক্টটা তৈরি হচ্ছে, ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডটা ক্রিয়েটেড হয়েছে, এই মেজরিটি অফ দ্য ওনারকে মাস্ট এগ্রি করতে হবে যে হ্যাঁ ঠিক আছে, একটা স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ডিংয়ের মাধ্যমে এই কাজটা হবে, এই ক্যাপিটাল প্রজেক্টের কাজটা হবে। আচ্ছা, আর স্পেশাল অ্যাসেসমেন্ট এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট স্পেশাল পারপাস অথবা কোনো স্টেট দ্য ল অফ দ্য স্টেট এগুলো গঠিত হতে পারে, তবে অ্যাডমিনিস্ট্রেট ডিরেক্টলি বাই দ্য জেনারেল পারপাস গভর্নমেন্ট, হ্যাঁ, গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনে এটা সরাসরি হচ্ছে। এছাড়াও দেখো বলা হয়েছে টোটাল অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আমাদের এই স্পেশাল অ্যাসেসমেন্টের জন্য যে টোটাল অ্যামাউন্ট অফ ফাইন্যান্সিং যেটা আছে, সেটা পেড বাই দ্য ওনার, ঠিক আছে, অফ দ্য রিয়েল প্রপার্টি যারা ওনার, তাদের লেভির মাধ্যমে এই টোটাল অ্যামাউন্টটা ক্রিয়েটেড হবে। আরেকটা কথা হলো, এখানে বলেছে যে এটা লার্জ এনাফ, এই যে স্পেশাল অ্যাসেসমেন্টের যে ফান্ডিংটা, এটা বেশ বড় একটা অ্যামাউন্ট হয়, প্রত্যেকটা ওনারের জন্য যে বরাদ্দটা হয় বেশ বড় একটা অ্যামাউন্ট, লার্জ অ্যামাউন্ট। সেই জন্য কি হচ্ছে, ইকুয়াল ইনস্টলমেন্ট ওভার স্পেসিফাইড পিরিয়ড, বেশ কয়েকটা বছরে একটা ইনস্টলমেন্টের মাধ্যমে এই অ্যামাউন্টটা কালেক্টেড হয়। তো এখানে বলা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা প্রোভাইড করছে এই ওনাররা, সেই ইনস্টলমেন্টটা সাধারণত দেখা যায় কি যে খুব কাছাকাছি পিরিয়ড, যেমন হতে পারে 60 days অফ দ্য অ্যাসেসমেন্ট ইজ লেভিড, হ্যাঁ, তাহলে এই সময়ের মধ্যে প্রথম ইনস্টলমেন্টটা প্রদান করছে। তাহলে এর মধ্যে আর সেই অ্যামাউন্টের মধ্যে দেখা যাচ্ছে যে কোনো ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকছে না, কিন্তু পরবর্তী সময়ে যে ইনস্টলমেন্টটা তারা পেমেন্ট করছে, আর যে ইনস্টলমেন্ট আর ডিউ অ্যানুয়ালি thereafter and are interest bearing, ঠিক আছে, সেগুলোর মধ্যে ইন্টারেস্ট থাকে। তাহলে এই হলো আমাদের ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডে যেটা স্পেশাল অ্যাসেসমেন্ট মাধ্যমে যে ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডিংটা হচ্ছে। এখন এই যে স্পেশাল অ্যাসেসমেন্টের মাধ্যমে যেটা হচ্ছে, তাহলে একটা লং টার্ম লায়াবিলিটি তো তৈরি হচ্ছে। তাহলে এটা ডেট সার্ভিসের মাধ্যমে যদি এই অ্যাক্টিভিটিসগুলো রেকর্ডিং হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা আজকে শিখব। তাহলে দেখো এখানে বলা হচ্ছে ডেট সার্ভিস অ্যাকাউন্টিং ফর স্পেশাল অ্যাসেসমেন্টের, যে স্পেশাল অ্যাসেসমেন্ট ডেটটা তৈরি হলো, এই যে ওনাররা যেটা পরিশোধ করবে ইনস্টলমেন্টের মাধ্যমে, একটা বন্ড ইস্যু করা হয়েছে, কিন্তু সেই বন্ড পরিশোধ করবো কোথা থেকে, পরিশোধ করা হবে এই স্পেশাল অ্যাসেসমেন্টের মাধ্যমে। এই ওনাররা যে ইনস্টলমেন্ট প্রদান করবেন, সেই ইনস্টলমেন্ট থেকে কিন্তু আমরা আমাদের বন্ডের যে পেয়েবলটা আছে সেটা আমরা পরিশোধ করব। তাহলে দেখো এখানে আমরা কি আছে, এখানে দেখি assessment for debt service are levied against property owner, যেটা আমরা এতক্ষণে দেখলাম, in the defined special benefit district. Annual assessment installment receivable and interest on the balance of unpaid installment usually approximate the amount of debt principal and interest payable during the same year. তাহলে এখানে annual assessment installment receivable and interest, অর্থাৎ ওনারদের কাছ থেকে যে ইনস্টলমেন্ট বাবদ আমরা যে টাকাটা পাচ্ছি,
গভর্নমেন্ট যে টাকাটা পাচ্ছে এবং যে তাদের কাছ থেকে যে ইন্টারেস্টটা কালেক্টেড হচ্ছে সেটা কার সমান হবে, সেটা অবশ্যই এই যে আমরা ডেটটা তৈরি হয়েছে, যে বন্ড বা অন্য কোনো ডেট যে তৈরি হয়েছে, তার প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পেয়েবলের যে অ্যামাউন্টটা, সেম ইয়ারের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টের সমান হতে হবে। তাহলে একটা ইয়ারে আমার সেই পাবলিকদের কাছ থেকে, একদম স্পেসিফিক সেই এরিয়ার পাবলিকের কাছ থেকে আমি যেই ইনস্টলমেন্ট এবং ইন্টারেস্ট দেবো, যে রিসিভেবলটা পাচ্ছি, সেই রিসিভেবলটা দিয়েই কিন্তু আমরা কি করব, আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট পেয়েবল যেটা তৈরি হয়েছে বন্ড পেয়েবলের জন্য বা ডেট পেয়েবলের জন্য, সেটা পরিশোধ করা হবে। ঠিক আছে, তারপরে দেখো বলা হচ্ছে ইন দ্য গভর্নমেন্ট, ইফ দ্য গভর্নমেন্ট ইজ অব্লিগেটেড, ঠিক আছে, ইন সাম ম্যানার, যদি গভর্নমেন্ট অব্লিগেটেড থাকে, এই যে ডেট সার্ভিস ফান্ডটা ক্রিয়েট হচ্ছে, এটা এই ফান্ডের মাধ্যমে এই ডেট স্পেশাল অ্যাসেসমেন্ট ডেটটা পরিশোধিত হবে, এই ব্যাপারে গভর্নমেন্ট অব্লিগেটেড। এবং যদি কোনো দেখো বলা আছে যে the debt should be recorded in the government activities journal at the government level and the debt service fund should be used account for debt service activities। ঠিক আছে, তাহলে এখানে যদি আর ইনসাফিসিয়েন্ট হয় এবং যদি এই যে স্পেশাল অ্যাসেসমেন্টের মাধ্যমে যে পরিশোধটা আমরা করছি, হ্যাঁ, ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডিং হচ্ছে বা আমরা যে ডেট সার্ভিসটা পরিশোধ করছি, এটা যদি ইনসাফিসিয়েন্ট হয়, সে ব্যাপারেও কিন্তু গভর্নমেন্ট অব্লিগেটেড। ঠিক আছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, এই ডেট সার্ভিস ফান্ডটা এই সংক্রান্ত বিষয়গুলো গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসে রেকর্ড হবে এবং অবশ্যই তার জন্য একটা ডেট সার্ভিস ক্রিয়েটেড হবে। কিন্তু ইফ দ্য গভর্নমেন্ট ইজ নট অব্লিগেটেড, গভর্নমেন্ট যদি অব্লিগেটেড না হয়, তাহলে কিন্তু গভর্নমেন্ট কোনো ডেট সার্ভিস ফান্ড তৈরি করবে না। ঠিক আছে, তারা কি করবে, দেখো দ্য ডেট সার্ভিস শুড নট বি রেকর্ডেড, ডেট সার্ভিস ফান্ড তৈরি করা হবে না, ক্রিয়েট হবে না। কিন্তু সেটা কি হবে, ডেট সার্ভিস ট্রানজ্যাকশন শুড বি রেকর্ডেড ইন অ্যান এজেন্সি ফান্ড। রিয়ারলি, সেটা খুব রেয়ার কেস দেখা যায়, সাধারণত এখানে গভর্নমেন্টে অব্লিগেটেড থাকে এবং ডেট সার্ভিসের মাধ্যমে এই অ্যাক্টিভিটিসগুলো রেকর্ড করা হয়। তবে যদি এরকম হয় যে গভর্নমেন্ট অব্লিগেটেড না, তার কোনো অব্লিগেশন নাই, সেক্ষেত্রে ডেট সার্ভিস ফান্ড ক্রিয়েট হবে না, সেক্ষেত্রে আমরা দেখবো যে এজেন্সি ফান্ডের মাধ্যমে এই ডেটের অ্যাক্টিভিটিসগুলো রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, একটা এক্সাম্পলের মাধ্যমে আসো আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে বলেছে assume that special assessment bonds secondarily backed by the general taxing authority of a certain city were issued to complete a street widening project। তাহলে স্ট্রিট ওয়াইডেনিং, একটা রাস্তাকে ওয়াইড করা হবে, সেই প্রজেক্টের জন্য একটা স্পেশাল অ্যাসেসমেন্ট বন্ড ইস্যু করা হয়েছে। Upon the completion of the project, the city levied assessment amounting to টাকা 4,80,000। ঠিক আছে, 4,80,000 payable in 10 equal installment with 5% interest on unpaid installment on owners of properties fronting on the improved streets। তাহলে সেই ইমপ্রুভ স্ট্রিটের সামনে দিয়ে যারা বাড়ির মালিক যারা আছেন, প্রপার্টি মালিক যারা আছেন, তাদের কাছ থেকেই তো এই লেভিটা আমরা কালেক্টেড করব। তাহলে বলা হয়েছে টোটাল হলো 4,80,000 টাকা তাদের কাছ থেকে কালেক্টেড হবে এবং সে 10 ইকুয়াল ইনস্টলমেন্টে তারা সেটা পরিশোধ করবে। এবং আনপেড যে ইনস্টলমেন্ট আছে, মানে যে ডেফার্ড হয়ে যাচ্ছে, পরবর্তী প্রথম ইনস্টলমেন্টে তো দিতে হচ্ছে না, কিন্তু পরবর্তী ইনস্টলমেন্টগুলোতে তারা 5% হারে ইন্টারেস্ট প্রদান করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বলছে দেখো, তাহলে আমরা এখন দেখি রেকর্ডিংগুলো। বলছে অল রিসিভেবলস আর রেকর্ডেড অ্যাট দ্য টাইম অফ লেভি, যখন রিসিভেবলগুলো আমরা রেকর্ড করব। বাট রেভিনিউজ ইজ ক্রেডিটেড অনলি দ্য অ্যামাউন্ট এক্সপেক্টেড টু বি কালেক্টেড উইদিন 1 year। 1 year-এর মধ্যে যেই লেভিটা কালেক্টেড হবে সেটাকে আমরা রেভিনিউ হিসেবে দেখাবো। আর যেটা আমরা এই অর্থ বছর, এই ফিনান্সিয়াল ইয়ারে বা ফিসক্যাল ইয়ারে রিসিভ করতে পারছি না, গভর্নমেন্ট রিসিভ করতে পারছে না, সেটাকে সে ডেফার্ড ইনস্টলমেন্ট হিসেবে দেখাবে। ঠিক আছে, দেখো, এক্সপেক্টেড টু বি কালেক্টেড উইদিন 1 year ফ্রম দ্য ডেট অফ দ্য লেভি, ডেফার্ড রেভিনিউ ইজ ক্রেডিটেড ফর দ্য অ্যামাউন্ট অফ ডেফার্ড ইনস্টলমেন্ট। তাহলে আমরা কি দেখলাম, যে রিসিভেবল হিসেবে আমরা রেকর্ড করছি, কিন্তু যেটা এই অর্থ বছরে পাওয়া যাচ্ছে সেটাকে রেভিনিউ হিসেবে রেকর্ড করতে হবে এবং যেটাকে এই অর্থ বছরে পাওয়া যাচ্ছে না সেটাকে ডেফার্ড রেভিনিউ হিসেবে আমরা রেকর্ড করব। দেখো, আমরা ডেট সার্ভিস রেভিনিউর মধ্যে আমাদের জার্নাল কি হচ্ছে, অ্যাসেসমেন্ট রিসিভেবল কারেন্ট 48,000, মানে 4,80,000-কে 10 দিয়ে ভাগ করলে আমরা 10টা ইনস্টলমেন্টের কথা বলা হয়েছিল, তাহলে আমরা 48,000 পেয়েছি। আর বাকিটা, হ্যাঁ, যেটা 48,000 বাদ দিলে 4,32,000, 4,80,000 থেকে 48,000 বাদ দিলে আমাদের 4,32,000 থাকে। এটাকে আমরা অ্যাসেসমেন্ট রিসিভেবল ডেফার্ড দেখাচ্ছি।
ঠিক আছে, তাহলে রেভিনিউ আমরা সেভাবে দেখবো। রেভিনিউ হলো আমাদের 48,000 আর ডেফার্ড রেভিনিউ হলো আমাদের 4,32,000। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ডেট সার্ভিস ফান্ডে। দেখো এখানে খেয়াল করে দেখো, আমরা কিন্তু কোনো বাজেটের জন্য কোনো রেকর্ড এখানে করছি না, এখানেও কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে বলছে অল কারেন্ট অ্যাসেসমেন্ট রিসিভেবল ডিউ অ্যাট ইয়ার এন্ড ওয়ার কালেক্টেড অ্যালং উইথ দ্য ইন্টারেস্ট অফ টাকা 24,000। তাহলে যেটা ডিউ ছিল ইয়ার এন্ডে, যেটা কালেক্টেড হওয়ার কথা, সেটা কালেক্টেড হয়েছে, তার সাথে সাথে 24,000 ইন্টারেস্টও কালেক্টেড হয়েছে। তাহলে আমাদের ডেট সার্ভিস ফান্ডের জার্নাল আমরা কি করছি, ক্যাশ ডেবিট 72,000 আর অ্যাসেসমেন্ট রিসিভেবল কারেন্ট 48,000 আর একটা কি আমাদের ইন্টারেস্ট, আমাদের রেভিনিউ হিসেবে যেটা আমরা পেয়েছি সেটা হলো 24,000। অর্থাৎ আমরা যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা পাবো সেটা তো আমরা আগেই রিসিভেবল হিসেবে রেকর্ড করেছি, সেটাকে আমরা 48,000 সেই রিসিভেবলটাকে আমরা ক্রেডিট করে দিচ্ছি। আর নতুন করে যে ইন্টারেস্টটা আর্ন হলো ইয়ার এন্ডে, সেটাকে আমরা রেভিনিউ হিসেবে রিকগনাইজ করছি। তাহলে দুটো মিলে আমাদের 72,000 আমাদের ক্যাশ রিসিভ হয়েছে। ঠিক আছে, এখানে আমরা রেভিনিউ তো আগেই রেকর্ড করেছি, এখানে আর রেকর্ড করার প্রয়োজন হলো না। আচ্ছা, আর আমাদের এনি অ্যামাউন্ট নট কালেক্টেড বাই দ্য ডিউ ডেট শুড বি রিক্লাসিফাইড অ্যাজ ডেলিনকুয়েন্ট। খেয়াল আছে নিশ্চয়ই তোমাদের, আমরা যে কারেন্ট ট্যাক্স যদি রেকর্ড করতে না, আমরা কারেন্ট ট্যাক্স যদি কালেক্টেড করতে না পারি, গভর্নমেন্ট যদি কালেক্ট করতে না পারে, তাহলে কারেন্ট ট্যাক্সটাকে ডেলিনকুয়েন্ট ট্যাক্স হিসেবে রিক্লাসিফাই করেছে। তাহলে তেমনভাবে আমাদের এই যে অ্যাসেসমেন্ট রিসিভেবল কারেন্ট যেটা থাকবে সেটাকে আমরা লিখবো অ্যাসেসমেন্ট রিসিভেবল ডেলিনকুয়েন্ট, এবং অ্যাসেসমেন্ট রিসিভেবল কারেন্ট যেটা আছে সেটাকে ক্রেডিট করে দিব যতটুকু আমরা পাইনি। ঠিক আছে, যেই অংশটুকু গভর্নমেন্ট কালেক্ট করতে পারেনি সেই অংশটুকু, এখানে তো আসলে পুরোটুকুই কালেক্ট করতে পেরেছে, সুতরাং এখানে আমাদের কোনো জার্নাল প্রয়োজন নেই। আমি জাস্ট দেখিয়ে দিলাম যে যদি কোনো ডেলিনকুয়েন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা এভাবে রেকর্ড করে নেব। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো বলেছে মিউচুয়াল ম্যাচিউরড স্পেশাল অ্যাসেসমেন্ট বন্ড প্রিন্সিপাল ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 48,000 and matured bond interest payable of 24,000 were recorded and paid on schedule. তাহলে স্কেডিউল অনুযায়ী পরিশোধ করে দেওয়া হয়েছে। ডেট সার্ভিসে দেখো আমাদের এক্সপেন্ডিচার বন্ড প্রিন্সিপাল ছিল 48,000 আর আমাদের এক্সপেন্ডিচার ইন্টারেস্ট যেটা বন্ড ইন্টারেস্ট সেটা হলো 24,000, দুটো মিলে আমাদের বন্ড পেয়েবল তৈরি হয়েছিল 48,000, এটা আমরা পরিশোধ করে দিলাম। আচ্ছা, আর ইন্টারেস্ট পেয়েবল হলো 24,000, বন্ড পেয়েবল 48,000, ইন্টারেস্ট পেয়েবল 24,000। তাহলে দুটোকে আমরা এক্সপেন্ডিচার হিসেবে দেখাচ্ছি। তাহলে এই দেখো আমরা পরিশোধ করে দিচ্ছি যে বন্ড পেয়েবল ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ডেবিট আর আমাদের ক্যাশ ক্রেডিট 72,000। তাহলে এটা কি হলো যে আমরা প্রথমে পেয়েবল হিসেবে রেকর্ড করেছি যে যেটা ডিউ হয়েছে ইন্টারেস্ট বাবদ এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট বাবদ, যে অ্যামাউন্টটা পেয়েবল হয়েছে সেটাকে আমরা প্রথমে এক্সপেন্ডিচার হিসেবে রেকর্ড করে নিলাম। আমাদের তো ডিউ হওয়ার আগে আমরা দেখেছি যে ডেট সার্ভিস ফান্ডের ক্ষেত্রে ডিউ হওয়ার আগে আমরা রেকর্ড করতে পারছি না, যে ডেটে ডিউ হয়েছে সেই ডেটে আমাদের রেকর্ড করতে হবে এক্সপেন্ডিচার, এবং পরবর্তীতে আমরা ক্যাশ টাকা পরিশোধ করে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখো বলেছে দ্য সেকেন্ড ইনস্টলমেন্ট অফ অ্যাসেসমেন্ট রিসিভেবল ওয়াজ রিক্লাসিফাইড ফ্রম দ্য ডেফার্ড ক্যাটাগরি টু দ্য কারেন্ট ক্যাটাগরি। ঠিক আছে, তুমি যখন সেকেন্ড ইনস্টলমেন্ট যখন আসবে, সেটা ইয়ার এন্ড হতে পারে, 6 মান্থলি হতে পারে, তাই সেকেন্ড ইনস্টলমেন্টের ক্ষেত্রে তোমাকে আগে কি করতে হবে, ডেফার্ড যেটাকে আমরা অ্যাসেসমেন্ট রিসিভেবল ডেফার্ড লিখেছিলাম সেটাকে আমাদের এখন কারেন্ট লিখতে হবে। ঠিক আছে, এবং রেভিনিউকে আমরা ডেফার্ড থেকে রেভিনিউ হিসেবে রেকর্ড করব। তাহলে ডেট সার্ভিস ফান্ডে দেখো অ্যাসেসমেন্ট রিসিভেবল কারেন্ট 48,000 এবং অ্যাসেসমেন্ট রিসিভেবল ডেফার্ড যেটা ছিল সেটা 48,000। ঠিক আছে, এবং আমরা রেভিনিউ যেটা দেখেছি ডেফার্ড রেভিনিউ আমাদের 48,000 এবং রেভিনিউ হিসেবে আমরা রিকগনাইজ করব 48,000। তাই এই হলো আমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট এসে। প্রথম ইনস্টলমেন্টে আমরা কি করব দেখলাম, একদম সম্পূর্ণ যখন রিসিভেবল রেকর্ড করেছি, তারপরে এক্সপেন্ডিচার রেকর্ড করেছি, তারপরে রেভিনিউ যখন কালেক্টেড হলো সেটা আমরা রেকর্ড করেছি, আর এটা আমরা দেখলাম যে নেক্সট ইয়ারে এসে আমরা কিভাবে রেকর্ড করব। তাহলে এভাবেই কিন্তু পরবর্তী প্রত্যেকটা ইয়ারে এইভাবেই ট্রানজ্যাকশনগুলো চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের যেটা স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ডের জন্য, ডেটের জন্য আমরা যেভাবে ডেট সার্ভিস ফান্ডটাকে ইউজ করব। আচ্ছা, এরপরে আসো ইউজ অফ ডেট সার্ভিস ফান্ড টু রেকর্ড ক্যাপিটাল লিজ পেমেন্ট। ক্যাপিটাল লিজ সম্পর্কে তোমরা নিশ্চয়ই আগে থেকে জানো, আমার ধারণা তোমাদের ভালো একটা ধারণা আছে। ক্যাপিটাল লিজ ছিল একটা অপারেটিং লিজ ছিল, তাই না? আচ্ছা, আমরা একটু দেখে নিই, হ্যাঁ, ক্যাপিটাল লিজ আমরা কাকে বলছি। ক্যাপিটাল লিজ কোনগুলো? লিজ তো আমাদের দুটো, একটা অপারেটিং লিজ, একটা হলো ক্যাপিটাল লিজ। ক্যাপিটাল লিজের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু
ক্রাইটেরিয়া ফুলফিল করলে তখন আমরা বলি, এটা বলা হচ্ছে কি ইফ আ পার্টিকুলার লিজ মিটস এনি ওয়ান অফ দ্য ফলোইং ক্লাসিফিকেশন, যে কোনো একটা যদি মিট করে তাহলে সে ক্যাপিটাল লিজ। যেমন কি ট্রান্সফার অফ ওনারশিপ, যে প্রপার্টিটা ক্যাপিটাল লিজের মাধ্যমে যে ক্যাপিটালটা ইউজ করা হচ্ছে বা যেটা ট্রান্সফার হয়েছে সেটা ওনারশিপটাও ট্রান্সফার হবে। হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য লিজ টার্মের ক্ষেত্রে ওনারশিপটা ট্রান্সফার হবে, এরকম যদি ঘটনা করে তাহলে সেটা ক্যাপিটাল লিজ। আবার বলেছে যে অপশন টু প্রাইস টু পারচেজ, ঠিক আছে, এটা বার্গেন পারচেজ অপশন থাকতে হবে। যদি লিজ এগ্রিমেন্টের মধ্যে তার পারচেজ বা অপশনটা থাকে যে সে অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড সে বার্গেন পারচেজের প্রাইসের মাধ্যমে সে পারচেজ করতে পারবে ক্যাপিটাল আইটেমটা, তখন সেটাকে আমরা ক্যাপিটাল লিজ বলছি। আরেকটা বলেছে কি লিজ টার্ম যেটা সেটা 75% অফ দ্য ইকোনমিক লাইফ অফ দ্য অ্যাসেট। হ্যাঁ, ইকোনমিক লাইফ অফ দ্য অ্যাসেটের যে লাইফটা তার লাইফের 75% যদি হয় লিজ টার্মটা, তাহলে সেটাকে আমরা ক্যাপিটাল লিজ বলবো। আরেকটা বলেছে যে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য রেন্টাল মিনিমাম, যে লিজের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা একটা রেন্টাল ভ্যালু দিচ্ছি প্রতি ইয়ার, প্রতি আফটার ইচ অফ দ্য পিরিয়ড, প্রতিটা পিরিয়ডের পরে আমরা দিচ্ছি, সেটা ইয়ার হতে পারে বা 6 মান্থলি বা হতে পারে। তাহলে এটার যে প্রেজেন্ট ভ্যালু সেটা কি হবে, সেটা 90% অফ দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য অ্যাসেট। যে অ্যাসেটটা বা যে ক্যাপিটাল আইটেমটা লিজের মাধ্যমে অ্যাকোয়ার করা হলো, সেটার যে প্রাইস, যেটা যে ফেয়ার ভ্যালু, সেই ফেয়ার ভ্যালুটার 90% হবে যে ইনস্টলমেন্টের মাধ্যমে যে পেমেন্টটা সে করেছে তার প্রেজেন্ট ভ্যালুটা। তাহলে এরকম যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে সেটা ক্যাপিটাল লিজ। তাহলে এখন এই ক্যাপিটাল লিজের মাধ্যমে গভর্নমেন্ট কোনো একটা আইটেম, কোনো একটা অ্যাসেট অ্যাকোয়ার করেছে, তাহলে এই লিজ পেমেন্ট তো করতে হবে, লিজ এগ্রিমেন্টে পেমেন্টটা করতে হবে। সেটা আমরা ডেট সার্ভিস ফান্ডের মাধ্যমে করতে পারি বা অন্য কোনো ফান্ডের মাধ্যমেও কিন্তু করা যায়। এখানে একটা এক্সাম্পল আছে, আসলে এক্সাম্পল দিয়ে দেখি। Assume that a government sign a capital lease agreement to pay 10,000 on January 1, 2010. ঠিক আছে, সে গভর্নমেন্ট সাইন আ ক্যাপিটাল লিজ এগ্রিমেন্টে, এবং সেটা কবে, ইনিশিয়াল পেমেন্ট হলো তার 10,000 আর January 1, 2010 1 তারিখ। The scheduled date of delivery of certain equipment to be used by an activity accounted for by a special revenue fund. এটা স্পেশাল রেভিনিউ ফান্ডের অ্যাক্টিভিটি থেকে এই আমাদের ক্যাপিটাল লিজটা তৈরি হয়েছে। The initial payment of টাকা 10,000 is paid at the inception of the lease, তার মানে এটা ইনিশিয়াল পেমেন্ট। And annual payment of টাকা 10,000 at the beginning of the each year thereafter. তাহলে প্রতি বছরের শুরুতে, ঠিক আছে, শুরুতে বিগিনিং অফ ইচ ইয়ার thereafter, তার পরবর্তী প্রতি বছরের শুরুতে সে 10,000 টাকা করে ইনস্টলমেন্ট বা লিজ পেমেন্ট তার করতে হবে। দ্যাট ইজ January 1, 2011, January 1, 2012 অ্যান্ড সো অন, এরকম করে কত 19 পর্যন্ত, মানে 2010 সালে জানুয়ারি 1 তারিখে একটা ইনিশিয়াল পেমেন্ট করছে, সেই তারিখে লিজ এগ্রিমেন্ট হয়েছে, এবং তার পরবর্তী 9 বছরে 11 থেকে 19 মানে 9 বছরে সে 10,000 করে পেমেন্ট করেছে। আচ্ছা, দ্যাট এবং পরে কি বলছে, দেয়ার উইল বি 10% অফ 10,000 10 পেমেন্টস of 10,000 each, 10টা পেমেন্ট, মানে ইনিশিয়াল পেমেন্ট সহ 10টা পেমেন্ট, ফর আ টোটাল অফ টাকা 1 লাখ, অ্যাজুমিং দ্য রেট টু বি 10%, মানে যে ডিসকাউন্টিং যে রেটটা বা কম্পাউন্ডিং যে রেটটা, ইন্টারেস্ট রেটটা হলো 10%। তাহলে এরকম একটা লিজ, এরকম যে স্পেশাল রেভিনিউ ফান্ডের জন্য একটা লিজ এগ্রিমেন্ট হয়েছে, যে লিজ এগ্রিমেন্টে 10,000 টাকা করে তার 10টা ইনস্টলমেন্টে পরিশোধ করতে হবে, তাহলে টোটাল হলো 1 লাখ টাকা পরিশোধ করতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে যে কথাটা বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট একটা কথা। GASB, গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, এই স্ট্যান্ডার্ডস রিকোয়ার এন্ট্রি ইন দ্য অ্যাকাউন্ট অফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য স্ট্রিম অফ অ্যানুয়াল পেমেন্ট, নট দেয়ার টোটাল। ঠিক আছে, এই যে টোটাল তো তারা 1 লাখ টাকা পরিশোধ করছে, তাই না, এখানে কোথায় আছে, এখানে আমাদের মানে 10,000 ইন্টু 10 মানে তো 1 লাখ টাকা, টোটাল 1 লাখ টাকা পরিশোধ করছে। কিন্তু আমরা লিজ এগ্রিমেন্টে যে রেকর্ডিংটা গভর্নমেন্ট ওয়াইডে যে রেকর্ডিংটা হবে, সেটাতে 1 লাখ টাকা না, নট দেয়ার টোটাল। কিভাবে করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য স্ট্রিম অফ দ্য অ্যানুয়াল পেমেন্ট, অর্থাৎ প্রথম একদম 0 ইয়ারে, মানে একদম ইনিশিয়াল 10,000, তাহলে সেটা তো প্রেজেন্ট ভ্যালু অফ
প্রেজেন্ট ভ্যালু অফ 10,000 হলো 10,000 থাকবে, কিন্তু পরবর্তী 1 বছর পরে সে যে 10,000 টাকা পরিশোধ করলো তার প্রেজেন্ট ভ্যালু কত, তার পরবর্তী দ্বিতীয় বছরে সে যে 10,000 টাকা পরিশোধ করলো তার প্রেজেন্ট ভ্যালু কত। এভাবে 9টা যে পেমেন্ট করলো সে প্রত্যেকটা পেমেন্টের প্রেজেন্ট ভ্যালু আমাদের বের করে নিতে হবে এবং তার সাম টোটালটাই আমরা ফেয়ার ভ্যালু হিসেবে এখানে আমাদের রেকর্ড করতে হবে। ঠিক আছে, লিজ এগ্রিমেন্টের যে ইকুইপমেন্টটাকে আমরা রেকর্ড করব সেই ইকুইপমেন্টের যে অ্যামাউন্টটা লিখতে হবে সেটা কিন্তু 1 লাখ টাকা লেখা যাবে না, এটা গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যদি ওয়ার্কিংস করি আমাদের প্রথম কাজটাই হলো ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ ইকুইপমেন্ট। আমরা এটা কিভাবে করতে পারবো, আমি গত ক্লাসে যেমন ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি দেখিয়েছি যে আমরা কি করেছি, আমরা টার্ম বন্ডের ক্ষেত্রে আমরা একটা ইনস্টলমেন্ট জমা করেছি, ইনভেস্টমেন্ট করেছি, এই ইনভেস্টমেন্টটা আস্তে 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 তার টার্মের ম্যাচুরিটির সময় পুরো অ্যামাউন্টটা রিপেমেন্টের মতো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং আর্নিংস অফ ইনভেস্টমেন্ট মিলে একটা রিপেমেন্টের পুরো বন্ড রিপেমেন্টের অ্যামাউন্টটা তৈরি হয়েছে। তাহলে আজকে হলো উল্টা, আজকে হলো আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, আমরা গত ক্লাসে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সূত্র ব্যবহার করেছি, আজকে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্র আমরা ব্যবহার করব। তবে একটু ডিফারেন্স আছে, ডিফারেন্স হলো আমরা গত ক্লাসে অর্ডিনারি অ্যানুইটি সূত্র ব্যবহার করেছি, আজকে আমরা অ্যানুইটি ডিউ এর সূত্র ব্যবহার করব। কেন? কারণ অ্যানুইটি ডিউ আমাদের কি ছিল, বিগিনিং অফ দ্য ইয়ার, যদি বিগিনিং অফ দ্য ইয়ার ইনস্টলমেন্ট পেমেন্ট হয় তখন সেটা আমাদের অ্যানুইটি ডিউ, আর অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে আমাদের এন্ডিং অফ দ্য ইয়ার। তাহলে এখানে আমাদের অঙ্কের মধ্যে বারবার করে বলছে যে 1 তারিখ না, প্রতি বছর 1 তারিখে, তাহলে বিগিনিং অফ দ্য ইয়ার। সেই কারণে আমি এখানে তোমাদের অ্যানুইটি ডিউ এর যে সূত্রটা আছে, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ এর যে সূত্রটা আছে সেটা আমি এখানে ব্যবহার করেছি। তাহলে এখানে দেখো এ হলো 10,000, আই হলো 10%, এন হলো 10, তাহলে তো আমাদের এখানে হয়ে গেল। দেখো আমরা এখানে বসাই, এখানে এ হলো 10,000, আই হলো 10% মানে 0.1, ঠিক আছে, আর এন হলো আমার 10, এই যে আমি বসিয়েছি। তাহলে এখান থেকে আমাদের 10,000 এই যে পুরো ক্যালকুলেশনটা এখানে আমার এসছে 6.7590 প্লাস। ঠিক আছে, তাহলে এটা আমার এসেছে, তাহলে আমার টোটাল দেখো কত এসেছে, 67,590। অর্থাৎ আমি এই যে 10,000 10,000 10,000 10,000 করে 10টা ইনস্টলমেন্ট পরিশোধ করেছি, 10টা ইনস্টলমেন্টে, এটার প্রেজেন্ট ভ্যালু কত। ঠিক আছে, আসলে এই যে 1 লাখ টাকা পরিশোধ করলাম ইন টোটাল, এটার প্রেজেন্ট ভ্যালুটা কত, প্রেজেন্ট ভ্যালুটা হলো 67,590। এটাকে কি বলে, এটার কি নাম, কি গত ক্লাসে আমি বলেছিলাম না, এটা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি। আমরা গত ক্লাসে শিখেছিলাম ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি, মানে অর্থাৎ হলো তুমি যদি প্রেজেন্ট ভ্যালু বের করো তাহলে এটা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, যদি ফিউচার ভ্যালু বের করো তাহলে ফিউচার ভ্যালু ফ্যাক্টর। তাহলে এই যে অ্যামাউন্টটা, এই যে আমাদের 6.7590238167, এটা হলো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি। তাহলে এটা আমাদের অঙ্কের মধ্যে অনেক সময় এই অ্যামাউন্টটা দেওয়া থাকে, তোমার যদি এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা অফ অ্যানুইটি ফ্যাক্টরটা দেওয়া থাকে সেক্ষেত্রে তো আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে না, এটাকে তুমি মাল্টিপ্লিকেশন করলে 10,000 এর সাথে, তখন তুমি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, মানে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ইনস্টলমেন্ট, এন্টায়ার স্ট্রিম অফ ইনস্টলমেন্ট। তাহলে আমরা প্রথমেই বের করে নিলাম ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ ইকুইপমেন্টের প্রেজেন্ট ভ্যালু কি, আলটিমেটলি যেটা আমরা 1 লাখ টাকা পরিশোধ করেছি। আচ্ছা, ওয়ার্কিং টুতে আমরা সেকেন্ড ওয়ার্কিং টুতে কি করব, দেখো দ্য ফলোইং টেবিল শোজ দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যানুয়াল লিজ রেন্টাল পেমেন্ট। আমরা যে লিজের রেন্টাল পেমেন্টটা করছি এই পেমেন্টের মধ্যে 10,000 টাকা, তাই না, আমাদের 10,000 টাকা করে আমি লিজ পেমেন্ট করছি। তাহলে এখানে কতটুকু অংশ আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, কতটুকু অংশ আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট, এই দুটোকে আমাকে ভাগ করে দিতে হবে। কারণ ইন্টারেস্টের জন্য আমি বলবো এটা ইন্টারেস্ট পেবল, আর প্রিন্সিপাল অ্যামাউন্টের জন্য আমি বলবো বন্ড পেবল, তাহলে তো আমার দুটো অংশ লাগবে। আচ্ছা, এখানে দেখো এই যে ছকটা আমি করেছি, এখানে পেমেন্ট ডেট, অ্যামাউন্ট অফ পেমেন্ট, ইন্টারেস্ট অন আনপেড ব্যালেন্স অ্যাট 10%, পেমেন্ট অন প্রিন্সিপাল, আর আমাদের আনপেড লিজ অব্লিগেশন। তাহলে আনপেড লিজ অব্লিগেশন হলো 67,590, এটা আমাদের এই টাকাটা আমরা বের করলাম যে এই টাকাটা হলো আমাদের ইকুইপমেন্টের প্রাইস। আচ্ছা, তাহলে দেখো 1 তারিখে যেই তারিখে লিজ এগ্রিমেন্টটা হলো সেই তারিখে 10,000 টাকা, দ্য অ্যামাউন্ট অফ পেমেন্ট হলো 10,000 টাকা।
এবং এখানে ইন্টারেস্ট তৈরি হয়নি, কারণ একদম প্রথমেই তো সে পরিশোধ করছে। আর তাহলে প্রিন্সিপাল এই 10,000-এর মধ্যে যেহেতু কোনো ইন্টারেস্ট নেই, পুরো অ্যামাউন্টে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে 67,590 থেকে 10,000 বাদ দিলে আমাদের 57,590 টাকা আসছে। এরপরে আবার 1/1/11 মানে 1 বছর পরে কি হচ্ছে দেখো, আমি 10,000 টাকা তো প্রতি বছরই দিব। আমার এখানে 57,590-র উপর 10%, তার মানে হলো 5759, 10%, 5,759, এটা হলো আমার ইন্টারেস্টের অ্যামাউন্ট। তাহলে 10,000 থেকে আমি যদি 5759 বাদ দিয়ে দিই, আমার থাকছে 4,241। তাহলে এই অ্যামাউন্টটাই হলো আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট। ঠিক আছে, এটা হলো প্রিন্সিপাল পেমেন্ট আর প্রিন্সিপাল, এটা হলো ইন্টারেস্ট। তাহলে 57,590 থেকে তুমি 4,241 টাকা বাদ দিয়ে দাও, আসবে কত? 53,349। ঠিক আছে, এটা আসলো। আচ্ছা, এরকমভাবে 12তে আমরা একইভাবে 53,349, তার উপরে আমাদের ইন্টারেস্ট এসেছে, এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, এবং ওখান থেকে প্রিন্সিপাল অ্যামাউন্টের যেটা আনপেড লিজ অব্লিগেশন, ওখান থেকে আমরা 4,665 বাদ দিলে আমাদের আসছে 48,684। তাহলে এরকমভাবে আমরা 13 সালেও করে নিচ্ছি, 14 সালেও করে নিচ্ছি, 15 সালেও করে নিচ্ছি। দেখো 16, 17, 18 এবং 19। ঠিক আছে, দেখো 19 সালের পরে এসে আমার জিরো ব্যালেন্স, আমার ওখানে আনপেড লিজ অব্লিগেশন নাই, জিরো। ঠিক আছে, আমার লাস্ট পেমেন্টটা এখানে পেমেন্ট 9091, ওই যে 9,091 ছিল, এটা আমার পুরোটা পেমেন্ট হয়ে গেছে। তাহলে এখানে এই যে আমার পেমেন্ট অন প্রিন্সিপাল, এটাকে আমি যোগ করলে আমার সেটা হবে 67,590, এবং 67,590-র সাথে তুমি যদি ইন্টারেস্ট অ্যামাউন্টগুলো যোগ করে নাও, তোমার আসবে 1 লাখ টাকা। অর্থাৎ এই ইন্টারেস্ট অ্যামাউন্ট এবং এই প্রিন্সিপাল অ্যামাউন্ট দুটো মিলে তুমি 1 লাখ টাকা পরিশোধ করছো। হ্যাঁ, লিজ পেমেন্টের মাধ্যমে 1 লাখ টাকা পরিশোধ করছো। তাহলে এই হলো আমাদের লিজ এগ্রিমেন্টের, আমাদের যে লিজ পেমেন্টটা তাকে আমরা ডিফারেন্সিয়েট করে নিয়েছি, যে কতটুকু ডিস্ট্রিবিউশন করে নিয়েছি, যে কতটুকু আমার ইন্টারেস্ট অংশ, কতটুকু আমার প্রিন্সিপাল অংশ, এটা আমার লাগবে। হ্যাঁ, এই অ্যামাউন্টগুলো আমাদের জার্নাল করার জন্য লাগবে। তাহলে দেখো, অ্যাট দ্য ইনসেপশন অফ দ্য ক্যাপিটাল লিজ যখন শুরু হলো, আরম্ভ হলো, ইনিশিয়াল পেমেন্টটা হলো, তখন আমরা ইন দ্য গভর্নমেন্টাল অ্যাক্টিভিটি জেনারেল জার্নাল অ্যাট দ্য গভর্নমেন্ট লেভেল হলো, গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসে কি লিখছে, ইকুইপমেন্ট ডেবিট 67,590, মানে যে এটা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি আমরা যেটা পেলাম, এবং আমাদের ক্যাপিটাল লিজ অব্লিগেশন পেয়েবল হয়েছে 67,590। আচ্ছা, এখন দেখো এই যে ক্যাপিটাল লিজটা তৈরি হলো, এটা কিন্তু দেখো এখানে বলা হয়েছে যে এটা ক্যাপিটাল একটা জেনারেল ফান্ড অথবা স্পেশাল রেভিনিউ ফান্ড অথবা ডেট সার্ভিস ফান্ড, এর মাধ্যমে কিন্তু এই ক্যাপিটাল লিজটা আমরা রেকর্ড করতে পারবো। ঠিক আছে, যে কোনো তুমি জেনারেল ফান্ডের মাধ্যমে এটাকে এই ক্যাপিটাল লিজের সার্ভিসগুলোকে, অ্যাক্টিভিটিসগুলোকে তুমি রেকর্ড করতে পারো, স্পেশাল রেভিনিউ ফান্ডের মাধ্যমে করতে পারো, ডেট সার্ভিস ফান্ডের মাধ্যমে করতে পারো। আমরা আজকে শিখছি ডেট সার্ভিস ফান্ড, তাহলে আমরা ডেট সার্ভিস ফান্ডের মাধ্যমে যে রেকর্ডিংটা আমরা করবো সেটা আমরা দেখি। দেখো, the first 10,000 lease payment since it occurs on the first day of the lease is entirely a payment on the principal of the lease obligation. তাহলে ডেট সার্ভিস ফান্ডে আমরা কি লিখবো, ওখানে যেটা আমরা লিখলাম যে ইকুইপমেন্ট ডেবিট আর ক্যাপিটাল লিজ ক্রেডিট, যেটা আমরা লিখেছি সেটা হলো গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং, যে গভর্নমেন্টাল ওয়াইড অ্যাক্টিভিটিসে। কিন্তু এখানে ডেট সার্ভিস ফান্ডে আমরা কি লিখবো, দেখো এক্সপেন্ডিচার প্রিন্সিপাল অফ ক্যাপিটাল লিজ অব্লিগেশন 10,000, আর ক্যাশ আমরা দিচ্ছি 10,000। তাহলে এই যে লিজ এগ্রিমেন্টের পেমেন্টগুলোকে আমরা শুরু করলাম, এক্সপেন্ডিচার প্রিন্সিপাল অফ ক্যাপিটাল লিজ অব্লিগেশন আর হলো ক্যাশ টাকা দিয়ে দেওয়া হচ্ছে। আর গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসে এর আগে আমরা রেকর্ড করেছি যে ইকুইপমেন্টটা কেনা হয়েছে ক্যাপিটাল লিজের মাধ্যমে, এখন আমরা ইনিশিয়াল যে পেমেন্টটা সেটা আমরা রেকর্ড করছি, এক্সপেন্ডিচারের জায়গায় ক্যাপিটাল লিজ অব্লিগেশন পেয়েবল, যেটা আমাদের ক্রেডিট ছিল, আমাদের ইকুইপমেন্ট ডেবিট আর ক্যাপিটাল লিজ অব্লিগেশন পেয়েবল ছিল ক্রেডিট, তাহলে সেখান থেকে 10,000 টাকা কমে গেল, আর ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, এটা হলো ইনিশিয়াল পেমেন্টের ক্ষেত্রে। আর on January 1, 2011 the second lease rental payment of টাকা 10,000 is made, সেকেন্ড যেটা। তাহলে এখানে আমাদের কি করতে হবে, দেখো এখানে আমাদের ওই যে আমরা শিডিউলটা দেখলাম, স্কেডিউল যেটা টেবিল আমরা করেছি ডিস্ট্রিবিউশন অফ লিজ পেমেন্টের, এটা আমাদের ইনফরমেশনটা লাগবে। এখানে আমরা জানতে চাই, এটা হলো ইন্টারেস্ট অংশ 5,759 টাকা, 5,759, এটা আমাদের ইন্টারেস্ট, এবং 4,241 এটা আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে আমরা দেখো জার্নাল কিভাবে করব।
এক্সপেন্ডিচার প্রিন্সিপাল অফ ক্যাপিটাল লিজ অব্লিগেশন 4241 এবং এক্সপেন্ডিচার ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিজ অব্লিগেশন 5759 আর হলো ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, এই 10,000 টাকা তোমাকে অবশ্যই এটাকে ভাগ করে দেখাতে হবে যে কোনটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, কোনটা কমলো এবং কোনটা ইন্টারেস্ট অ্যামাউন্ট। আচ্ছা, আর গভর্নমেন্ট ওয়াইডে দেখো আমাদের জার্নাল কি হবে, ক্যাপিটাল লিজ অব্লিগেশন পেয়েবল, যেটা আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টের অংশ, ক্যাপিটাল লিজ পেয়েবলটা কমে গেছে, তাহলে 4241। আর ইন্টারেস্ট এক্সপেন্ডিচার অন লিজ অন ক্যাপিটাল লিজ এটা হলো 5759। ঠিক আছে, আর ক্যাশ চলে গেল। তাহলে এটা হলো ইনিশিয়াল পেমেন্টের পরে প্রথম যখন ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা ডিউ হয়েছে, যেটা পেমেন্ট হলো, সেটা আমরা এখানে রেকর্ড করলাম। ঠিক আছে, ডিউ ডেটে পেমেন্ট করা হয়েছে। আচ্ছা, তাহলে এইভাবেই পরবর্তী বছরগুলোতে আমরা যখন ক্যাপিটাল লিজের এখানে তো 1 তারিখে আমাদের জানুয়ারি 1, 2011, এরপর আবার জানুয়ারি 1, 2012 সেম এরকমই জার্নাল হবে। হ্যাঁ, একদম 2019 পর্যন্ত জানুয়ারি 1 এভাবে আমরা জার্নাল করে যাব। আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের প্রথমে আমরা শিখেছি ডেট সার্ভে, আমাদের স্পেশাল অ্যাসেসমেন্ট ডেট আমরা কিভাবে দেখবো। এটা ক্যাপিটাল লিজের মাধ্যমে যে আমরা ইকুইপমেন্টগুলোকে অ্যাকোয়ার করে থাকি, এই ক্যাপিটাল লিজ এগ্রিমেন্টগুলোর মাধ্যমে যে ডেটটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কিভাবে ডেট সার্ভিসে রেকর্ড করব সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে দেখো অ্যাকাউন্টিং ফর ডেট রিফান্ডিং। আমাদের ডেট রিফান্ডিংয়ের অনেক সময় প্রয়োজন হয়। দেখো এখানে কি বলা হয়েছে, if a debt service fund asset accumulated for debt repayment are not sufficient, ঠিক আছে, সাফিসিয়েন্ট না, টু রিপে ক্রেডিটর when the debt mature, ডেটটা ম্যাচিউর হয়েছে কিন্তু অ্যাসেট যেটা আছে ডেট সার্ভিসে সেটা রিপেমেন্টের জন্য যথেষ্ট না। or if the interest rate on the debt appreciable higher than the government would have to pay on a new bond issue, অথবা যে আগের যে বন্ডের যে ইন্টারেস্টটা ছিল আর নতুন করে বন্ড যদি ইস্যু করা হয় তার উপরে যে গভর্নমেন্টকে যে বন্ডটা যে ইন্টারেস্টটা দিতে হচ্ছে সেটার থেকে পুরানো বন্ডের ওল্ড যে বন্ড ইস্যু করা হয়েছে সেটার ইন্টারেস্টটা হায়ার, এই ধরনের কোনো কারণ হতে পারে। অথবা এটা কি বলেছে, or if the convenience of the existing bonds are excessively burdensome, যদি এরকম হয় যে আগের যে বন্ডটা ছিল সেটা বার্ডেনসাম হয়ে গেছে, হ্যাঁ, সেটা অনেক বেশি বার্ডেন হয়ে গেছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে গভর্নমেন্ট মে ইস্যু রিফান্ডিং বন্ডস। ঠিক আছে, রিফান্ডিং বন্ডস মানে আগের পুরানো বন্ডটাকে রিফান্ড করার জন্য নতুন করে বন্ড ইস্যু করতে পারে গভর্নমেন্ট। দ্য প্রসেস অফ রিফান্ডিং বন্ড ইস্যু, যেটা ইস্যু করা হবে সেটাকে আদার ফাইন্যান্সিং সোর্সেস অফ দ্য ডেট সার্ভিস ফান্ডে আমরা আদার ফাইন্যান্সিং সোর্স হিসেবে রেকর্ড করব। আর অ্যাপ্রোপ্রিয়েশন যেটা আমরা রেকর্ড করব সেটা আমরা সিরিয়াল বন্ডের ক্ষেত্রে যেভাবে আমরা রেকর্ড করেছি, যে এখানে ইনস্টলমেন্টে মানে প্রতি বছরে ইনস্টলমেন্টে তার প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট হিসেবে যে অ্যামাউন্টগুলো ডিউ হবে সেটাই আমরা তার অ্যাপ্রোপ্রিয়েশন হিসেবে ধরব। ঠিক আছে, আর যেটা বন্ড ইস্যু করা হচ্ছে, যেটা রিফান্ডিংয়ের জন্য যেটা বন্ড ইস্যু করা হচ্ছে সেটা আমাদের আদার ফাইন্যান্সিং সোর্সেস। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলেছি if a government has accumulated no asset at all for debt repayment, it is possible that no debt service fund exist. যদি কোনো অ্যাসেট না থাকে তাহলে কোনো ডেট সার্ভিস ফান্ড এক্সিট করবে না। এই ধরনের ক্ষেত্রে ডেট সার্ভিস ফান্ড শুড বি ক্রিয়েটেড টু অ্যাকাউন্ট ফর দ্য প্রসেস অফ দ্য রিফান্ডিং বন্ড ইস্যু। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, নতুন করে ডেট সার্ভিস ফান্ড যখন ইস্যু করব তার জন্য নতুন একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েটেড করব। অ্যান্ড দ্য রিপেমেন্ট অফ দ্য ওল্ড ডেট। ঠিক আছে, নতুন করে এটা ইস্যু করলাম কি কারণে, যে পুরনো ডেটটাকে ইস্যু করা হবে। when the debt has been completely repaid, যখন পুরানো বন্ডটা কমপ্লিটলি রিপেড হয়ে গেল, যে লিকুইডেটেড ইস্যু শুড বি ক্লোজড, মানে এর আগের যে পুরানো বন্ডটা ছিল সেটা অ্যাকাউন্টটা ক্লোজ করে আমরা কি হবে, দ্য ডেট সার্ভিস ফান্ড ফর দ্য রিফান্ডিং ইস্যু শুড বি ক্রিয়েটেড অ্যান্ড অ্যাকাউন্টেড ফর। ঠিক আছে, নতুন করে তাহলে যে বন্ডটা ক্রিয়েট হয়েছে সেই বন্ডটা নিয়ে আমাদের কাজ করতে হবে, তখন ওটাই অ্যাকাউন্টেড ফর হবে। আচ্ছা, এছাড়া আছে কি, দ্য রিফান্ডিং বন্ড ইস্যু ইজ নট সোল্ড বাট বি মেরিলি গিভেন টু দ্য হোল্ডার্স। এরকম হতে পারে যে নতুন করে যে রিফান্ডিং বন্ডটা ইস্যু করা হয়েছে সেই বন্ডটা না সেল করে পুরানো বন্ড হোল্ডারদেরকে সেটা এই যে অ্যান ইভেন এক্সচেঞ্জ, হ্যাঁ, একটা ইভেন এক্সচেঞ্জের মাধ্যমে তাদেরকে নতুন করে বন্ড দেওয়ার মাধ্যমে পুরানো বন্ডটাকে মিট আপ যদি করা হয়, ম্যাচিউর যদি করা হয়, তাহলে এই ধরনের ক্ষেত্রে কিন্তু বলেছে ট্রানজাকশন ডাজ নট রিকোয়ার এন্ট্রিজ। এই ধরনের ট্রানজাকশনের ক্ষেত্রে কোনো জার্নাল এন্ট্রিজ হবে না। সেক্ষেত্রে আমরা কি করব,
আমরা একটা নোটের মাধ্যমে, তাহলে নোটস টু দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তাহলে একটা ডিসক্লোজ অ্যাডিকুয়েটলি ইন দ্য নোটস টু দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে কি হলো যে রিফান্ডিং বন্ড যেটা ইস্যু করা হয়েছে সেটা সেল করা হয়নি। আমরা তো আগেই বলেছি যে সেল একমাত্র যখন সেল হবে তখনই রেকর্ড করতে, তাহলে বলছে যে আমরা সেল করি নাই, কিন্তু এটা মেরিলি গিভেন টু দ্য বন্ড হোল্ডার্স, ঠিক আছে, বন্ড হোল্ডারদেরকে দেওয়ার ইস্যু করা হয়েছে, একটা ইভেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে বিষয়টা সমাধান হয়েছে। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আর নতুন করে কোনো জার্নাল এন্ট্রিজ করব না, কিন্তু আমরা আমাদের ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট আছে তার নিচে যে নোটগুলো আমরা লিখি সেই নোটের মধ্যে এটা ডিসক্লোজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমরা লাস্ট যে টপিকটা আছে অ্যাডভান্স রিফান্ডিং অফ ডেট। এই যে আমরা অ্যাডভান্স রিফান্ডিং করতে যাচ্ছি, কি বলা হয়েছে যে অনেক সময় দেখা যায় যে ইন্টারেস্ট রেট আর ফলিং শার্পলি, যে নতুন করে বন্ড ইস্যু করলে গভর্নমেন্ট দেখছে যে নতুন বন্ডের ইন্টারেস্টটা অনেক কম, পুরানো বন্ডের ইন্টারেস্ট হয়তো বেশ খানিকটা বেশি, তখন তারা কি করতে পারে, তখন তারা নতুন বন্ড রিফান্ডিং বন্ড ইস্যুর মাধ্যমে পুরানো বন্ডটাকে পরিশোধ করে দিতে পারে। তাহলে এই ধরনের এটা যদিও প্রসিডিওরটা অনেক কমপ্লেক্স একটা জটিল একটা প্রসিডিওর, তারপরে এটা আমরা দেখো আমরা একটা এক্সাম্পল এখানে আমি দিয়েছি যে অ্যাকাউন্টিং ফর অ্যাডভান্স রিফান্ডিং রেজাল্টিং ইন দ্য ডিভিশনস of debt reported in the governmental activities ledger at the government-wide level, assuming that the proceeds from the sale of the refunding issue amounted to taka 20 lakh and that the debt defeased amounted to taka 25 lakh. তাহলে যে বন্ডটা ডিফিউজড হবে বা যে বন্ডটাকে পরিশোধ করে দেওয়া হচ্ছে বা ক্লোজ করে দেওয়া হচ্ছে সেটা হলো 25 লাখ টাকা, তখনও তার ডিউ অ্যামাউন্ট আছে, এবং নতুন করে বন্ড রিফান্ডিং বন্ড ইস্যু করা হয়েছে 20 লাখ, তার মানে কি 5 লাখ টাকা হয়তো ডেট সার্ভিস ফান্ডে আছে, কারণ পুরো বন্ডটাকে তো ক্লোজ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দ্য প্রসিডস আর রেকর্ডেড ইন দ্য ফান্ড রিসিভিং দ্য প্রসিডস যেটা রিসিভ করো তার জন্য জার্নাল দেখো কি হবে, ক্যাশ ডেবিট, ক্যাশ টাকা এসেছে, এবং আদার ফাইন্যান্সিং সোর্সেস প্রসিড অফ রিফান্ডিং বন্ডস। এভাবে এটা ক্যাশ যে কালেকশন হলো সে বন্ড ইস্যু করার জন্য সেটাকে আমরা রেকর্ড করলাম, এবং পেমেন্ট টু এসক্রো এজেন্ট, আমরা যে এসক্রো এজেন্টকে যে পেমেন্টটা করব যে বন্ডের জন্য, এখানে বলা হয়েছে দেখো যে আদার ফাইন্যান্সিং নিউ ডেট শুড বি রেকর্ডেড ইন দ্য ডেট সার্ভিস ফান্ড অ্যাজ আ আদার ফাইন্যান্সিং সোর্সেস, যে নতুন ডেটের মাধ্যমে যে ফাইন্যান্সিংটা হয়েছে সেই ফাইন্যান্সিং থেকে যেটা আমি পরিশোধ করছি সেটাকে আমরা আদার ফাইন্যান্সিং ইউজেস হিসেবে ধরবো, আর পেমেন্ট টু দ্য এসক্রো এজেন্ট ফ্রম দ্য আদার সোর্সেস আর রেকর্ডেড অ্যাজ ডেট সার্ভিস এক্সপেন্ডিচার, ঠিক আছে। তাহলে ডেট সার্ভিস এক্সপেন্ডিচার আমরা কোন অ্যামাউন্টটা লিখবো, যে অ্যামাউন্টটা আগে থেকে ডেট সার্ভিসে ছিল সেটাকে আমরা এক্সপেন্ডিচার হিসেবে লিখবো, আর নতুন করে যেই রিফান্ডিং বন্ডের ইস্যু করার মাধ্যমে যে ক্যাশটা কালেকশন হয়েছে সেটাকে আমরা আদার ফাইন্যান্সিং ইউজেস হিসেবে লিখবো। আচ্ছা, therefore assuming 5 lakh টাকা has previously been accumulated in the debt service fund for payment of the 25 lakh bond, এটা আমি আগেই বললাম যে 20 লাখ টাকা বন্ড রিফান্ডিংয়ের জন্য রিফান্ডিং বন্ড ইস্যু করা হয়েছে, তাহলে 5 লাখ টাকা আগে থেকেই তার ডেট সার্ভিস ফান্ডে ছিল। তাহলে দেখো আমরা জার্নাল কি করব, জার্নাল এখানে আদার ফাইন্যান্সিং ইউজেস হলো 20 লাখ টাকা, আর আমাদের 5 লাখ টাকা হবে এক্সপেন্ডিচার, পেমেন্ট টু রিফান্ডিং বন্ড এসক্রো এজেন্ট 5 লাখ টাকা, টোটালে যে 25 লাখ টাকা দিয়ে আমরা এই বন্ডটাকে, আমাদের পুরানো যে বন্ডটা আছে সেই বন্ডটাকে আমরা ডিফিসেন্স করছি, হ্যাঁ, ডিফিসেন্স বন্ডস। তাহলে এই হলো আমাদের ডেট সার্ভিস ফান্ড। আমরা আজকে ক্লাসে পুরো ডেট সার্ভিস ফান্ডের পুরোটাই আমরা কভার করার চেষ্টা করলাম। আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যথারীতি যেটা আমি বলি সবসময়, যে যদি কিছু কোনো প্রশ্ন থাকে সেটা যে অ্যাড্রেসটা আছে যেখানে তোমরা হ্যান্ড আউটটা কালেক্ট করে নিতে পারবে সেখানেই তোমরা জানাতে পারো তোমাদের প্রশ্নগুলো, অথবা ফেসবুকের কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে আমি তোমাদের আনসার করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি। নেক্সট ক্লাসে আমি হয়তো নতুন কোনো আমি টপিক নিয়ে আসবো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য অনেক দোয়া করো। আসসালামু আলাইকুম।